দেখুন, আমাদের প্রত্যেক বছর যখন এই ভোট টোটগুলো আসে আর কি, বিভিন্নভাবে ভোট আসে, তো বিভিন্ন স্তরের ভোট, মাঝে মধ্যে উপনির্বাচন, মানে ভোটের ওপর থাকি আমরা, মোটের ওপর। কিন্তু একটা বিষয়ে সারাক্ষণ আমরা তার মধ্যে খুব গম্ভীরভাবে আলোচনা করার চেষ্টা করি, যে এই ভোট হচ্ছে আমাদের সামাজিক যে বিভিন্ন স্তম্ভগুলো, সেইগুলো এই ভোটের মাধ্যমে কতটা শক্তপোক্ত থাকবে। তো এই শক্তপোক্ত স্তম্ভগুলো, যেগুলোকে আমরা নর্মালি সমাজের স্তম্ভ বলে ধরি, তার মধ্যে একদম গায়ে গায়ে পিটোপিটি দুই ভাইয়ের মতো আসে হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। তো স্বাস্থ্যটাকে, আমাদের বাঙালিদের স্বাস্থ্য নিয়ে কথা বলে খুব একটা লাভ নেই, তাই আগে শিক্ষাটা নিয়ে, যেটা আমাদের খুব গর্বের বিষয়, সেটা নিয়ে কথা বলাটাই ভালো আর কি। এবং সেটাও যদি বলতে হয় এই ভোটের মুখে, আপনারা জানেন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলাটাই ভালো, শ্রী ব্রাত্য বসু। নমস্কার। নমস্কার ব্রাত্য, আমি আস্তে আস্তে আপনাদের একটু বলি যে ব্রাত্যদাকে ব্রাত্যদাই বলি, কারণ ব্রাত্যদা আমার সিনিয়রও বটেন এবং দাদার মতোই। তো এতদিনের অভ্যেসটা অন্যরকম কিছু বললে অনভ্যাস, স্কুলের সিনিয়র, তো সেটা চড়চড় করবে আর কি, বাবু ঠাবু করে বলার থেকে। আমি আসছিলাম যখন একটা গান খালি বারবার মনে হচ্ছিল, জানো তো, যে বনমালী তুমি পরজন্মে হয়েও রাধা। মানে আমাদের তো এই পরজনম, পরের বার, এই ব্যাপারগুলো তো খুব রিলেটেড, বাংলার জন্য খুব আমরা খুব রেলিশ করি আর কি। তুমি পরের বার আবার শিক্ষামন্ত্রী হতে চাইবে? এটা তোমার এই প্রশ্ন শুনে আমার আবার একটা গান মনে পড়ছে, খেলবো হোলি রং দেবো না তাও কখনো হয়। তুমি যে ফার্স্ট প্রশ্ন যেটা করবে, এটা এই ধরনের আর কি, মানে তুমি আমাকে এসে খেলতে যখন এসছো, এর তো গোড়ায় তোমার একটা রং মাখিয়ে দিই ধরে। এই প্রশ্নের উত্তর হয় না, এই কারণে হয় না যে এটা নির্ভর করছে সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর ওপর। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত যা নেবেন তাই হবে। সেখানে আমাদের কাজ হচ্ছে, মানে উনি যাতে ওনার ডেভেলপমেন্টের কাজ চালিয়ে যেতে পারেন, সেখানে সঙ্গত করা। কোন দপ্তরটা তোমার মতে সব থেকে চ্যালেঞ্জিং ছিল? এই শিক্ষা দপ্তরই কি? হ্যাঁ, নিঃসন্দেহে। মানে 21 সালে যখন আমি ফিরে আবার মুখ্যমন্ত্রী যখন আমার দায়িত্ব দেন, তখন তো আমার মানে প্রথম 3-4 দিন, আমি তোমাকে মানে যেহেতু 5 বছর পেরিয়ে গেছে, পুরনো একটা কথা দর্শকদের সামনে শেয়ার করতেই পারি। আমার প্রথম 7 দিন তো আমার মনে হলো যে আমি ডিপ্রেশনে চলে গেলাম। মানে আমার মোবাইল ফোনে হাজার হাজার মেল ঢুকছে, হাজার হাজার হোয়াটসঅ্যাপ, এবং প্রত্যেকে আমি সব বুঝতেও পারছি না যে আমরা 16 সালের ইনক্লুডেড, কিন্তু টেট প্রার্থী নই। 14 সালে আমি বুঝতেই পারছি না এরা কারা। এবং তারা এসে ঘন ঘন আমার বাড়ির সামনে বসতে শুরু করলো, অফিসের সামনে বসতে শুরু করলো। তো এত মেল, এত হোয়াটসঅ্যাপ দেখে তো আমি মানে বুঝতে পারছিলাম যে আমি কী করব। তারপর আমি যখন দপ্তরে গেলাম, ব্যাপারটা বুঝলাম, কিছু রদবদল করলাম। রদবদল করার পর আমি যখন কাজটা শুরু করলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, তার কনসালটেন্সি নিয়ে, তখন আমি বুঝলাম যে আপাতত মানে আমার কাজটা হচ্ছে গোলকিপারের, স্ট্রাইকারের নয়। হ্যাঁ, মানে যত কম গোল এখানে আমি খেতে পারি তত ভালো। মানে তারপর ডিফেন্স তোমার জন্য আগের থেকে একদম ফাঁকা করে রেখে দেওয়া হয়েছিল আর কি? ডিফেন্স ছিল, আমার জুডিশিয়ারি সঙ্গে ছিল। জুডিশিয়ারি তখন তো তোমাকে তুমিই বলছি, তোমাকে তুমি যেমন তখন তো তোমরা ভগবান নির্মাণে ব্যস্ত, দ্য মেকিং অফ গড, বাট গড দ্যাট ফেইল্ড। ফাইনালি ভগবান ফেল করলেন। তিনি সমস্ত কিছু মাথার, মানে কি বলে ওটাকে, ওই উইকটা সরিয়ে রেখে পরিত্যাগ করে গেরুয়া ফেট্টি পরে নিলেন, গেরুয়া রঙের ফেট্টি পরে নিলেন। কিন্তু এগুলো সবই তো আমাকে গত 5 বছরে কম বেশি আমাকে ফেস করতে হয়েছে। তা তুমি যদি বলো চ্যালেঞ্জিং, সেটা চ্যালেঞ্জিং কীভাবে ফেস করেছি, কেমন ফেস করেছি, সেটা একটু বললে একটু নিজের কথা বলা হয়ে যায়, সেটা আমি আর বলতে চাচ্ছি না। দেখো, তোমার এক ধরনের ভাবনা চিন্তা আছে, তুমি, আমি জানি তোমার ভেতরে ভেতরে তুমি অত্যন্ত নরম এবং কম্প্যাশনেট, যুক্তিবাদী। সেই জায়গায় যখন প্রথম দায়িত্ব নিয়ে দেখছো, তোমাকে দুরকম জিনিস করতে আমরা দেখেছি। কখনো দাবিগুলোকে উড়িয়ে দিতে দেখেছি, আবার কখনো দাবিগুলো বিবেচনা করছে, এরকম একটা ভাব বা আলোচনার জায়গা তৈরি করছে। এটা ঠিকই বলেছো। আমার একটা পেশেন্স হিয়ারিং দেওয়ার দরকার ছিল। মানে যারা আন্দোলন করছেন তাদের সব দাবি মেটানো সম্ভব নয়, এবং আমার অনেক দিক থেকে হাত পা বাঁধা, সরকারের দিক থেকে হাত পা বাঁধা, ক্যাবিনেটের দিক থেকে হাত পা বাঁধা, আবার জুডিশিয়ারিরও যেটা মানে কি বলবো, ডিরেকশন আছে, মানে নির্দেশিকা আছে, আমি তার বাইরেও যেতে পারছি না। আবার ব্যুরোক্রেসির, জুডিশিয়ারি এবং আমার দপ্তর, এগুলোকে মিলিয়ে মিশিয়েই আমাকে চলতে হয়েছে। কিন্তু আমার হাতে যেটা ছিল সেটা হচ্ছে, যারা আন্দোলন করছেন
খুব পলিটিক্যালি মোটিভেটেড না হলে, পলিটিক্যালি মোটিভেটেড অবশ্য সবাই, কিন্তু তাদের সঙ্গে কথা বলাটা দরকার ছিল। এবং আমি কিন্তু দিনের পর দিন সেই সময়টা তাদের দিয়েছি, কখনো আমার সরকারি অফিসে, কখনো আমার দলীয় দপ্তরে। তাদের সঙ্গে বসেছি, কথা শুনেছি, প্রবলেমগুলো বোঝার চেষ্টা করেছি, সলভ করার চেষ্টা করেছি। আর আমার সুবিধে ছিল যে আমার সময় যিনি এসএসসি চেয়ারম্যান ছিলেন, সেও একটা ধৈর্য ধরে ওদের কথা শুনছিল। ফলে এই এই মানে নিঃশব্দে বা তলায় তলায় যে কাজটা আমরা করছিলাম, যে আমরা ওদের কথাগুলো শুনবো। না, এই যখন এরকম কাজগুলো করো বা এইরকম পরিস্থিতিতে কথা বলো, আলোচনা করো, অসহায় লাগে না যে যখন কথা বলছো দুপক্ষের থেকেই তো আসে, পরিস্থিতিটা যখন দেখো যে এমন কিছু করে ফেলা হয়েছে বা কিছু লোক, সে দুষ্কৃতী বলো বা দুর্জন বলো বা ক্ষমতাবান বলো, যেভাবেই দেখো আর কি, তারা এমনভাবে গোটা পরিস্থিতিটাকে তৈরি করে ফেলেছে যে কিছু লোক তো সত্যি সত্যি তার শিকার। অসহায় লাগতো না তখন? দেখো, যদি অসহায় লেগেও থাকে, সেটা আমি মনে করছি যে সেটাকে আমি ওই অসহায়তার আমাকে একটা মানুষ হিসেবে দেখা উচিত, এবং তাকে বিষয়টা পলিটিক্যাল, ফাইনালি পলিটিক্যাল। তাহলে আমার ওই মানবিকতা সঙ্গে আমার যে আমার যে পার্সোনাল ইন্টেন্ট, আমার ব্যক্তিগত সদিচ্ছা আর রাজনৈতিক অভিপ্রায়, এই দুটোর কথা আমি মেলবন্ধন করতে চাইছিলাম। যে পলিটিক্যালি আমাকে আবার এটা আমি বলতে পারি না যে আমার আগে যা যা হয়েছে সব ভুল, এটা বললে আমি দায় এড়াতে পারি না। তা আমি তো সেটা আমি বলিও নি। হ্যাঁ, তা আমার কাজ ছিল যে এটার মধ্যে যে কী করে একটা তালমিল রেখে আমাদের সরকারকে একটা সম্মানজনক অবস্থান, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কিছুই জানতেন না। তাহলে আমার নেত্রীকে নিরাপদ এবং সুরক্ষিত রাখা, এইটা আমার দায়িত্ব ছিল। কিন্তু রাজনীতির লোকেরা তো যাদের আক্রমণ করার তাদের করবেন, তাদের করেছেন। আর সেই আক্রমণকেও একসঙ্গে যাতে আমি ওনার সামনে বা ক্যাবিনেটের সামনে একটা শিল্ড বা একটা বাফার জোন হয়ে দাঁড়াতে চাইছিলাম, কিন্তু সেটা নট অ্যাট দ্য কস্ট অফ মাই রেপুটেশন। এটাও ইকুয়ালি আমার মাথায় কাজ করছিল। বাংলার বুকে এতজন টিচার বা শিক্ষাকর্মীর চাকরি যাচ্ছে, ভয়ঙ্কর একটা ভেতরে ভেতরে গ্লানি হয়নি দায়িত্বে থাকা চেয়ারে? ন্যাচারালি না, আমার তা মনে হয় না। আমি তোমাকে বলছি, শোনো, সেটা হচ্ছে, তুমি এই প্রশ্নটা করলে তো, 1.5 বছর হয়নি আমাদের লোকসভা নির্বাচন হয়েছে। আশা করছি তুমি আমার এই অংশটা কাটবে না। 1.5 বছর আগে আমরা দেখতে পাই আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি কোনোদিন একটি সাংবাদিক বৈঠকও করেননি, তিনি প্রায় সাকুল্যে অনেক র্যালি বা ইত্যাদি অনেক প্রচার করার পাশাপাশি 75টা ইন্টারভিউ দেন বিভিন্ন টেলিভিশন গণমাধ্যমে সারা ভারতবর্ষে, আঞ্চলিক টেলিভিশনকেও দিয়েছিলেন। তা সেটা বেনারসের ঘাটে হতে পারে, ওনার বাসভবনে হতে পারে, অন্য কোনো স্টুডিওতে হতে পারে। সেখানে গিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিলেন যে আপনার এই আত্মবিশ্বাস আসছে কোত্থেকে, আপনি ক্লান্ত হন না কেন, আপনি কিভাবে খান, আপনার বেস্ট ফ্রেন্ড কে? তার আগে মণিপুর হয়ে গেছে, তার আগে প্রশ্ন করার মতো ব্রিজভূষণের ঘটনা ঘটে গেছে। আমার যদ্দূর মনে পড়ে, ওই 75টা সাক্ষাৎকারের মধ্যে একজনের মধ্যে তুমিও ছিলাম, তোমাকে দেখেছিলাম। তুমি খুব হাসি হাসি ওনার দিকে তাকিয়েছিলে, এবং এই যে প্রশ্নগুলো স্মাইলিং ফেস, জানো তো, আমি সব আমি হেসেই তো বলছি। তা যে জরুরি প্রশ্নটা করার কথা, তার একটা প্রশ্নও তুমি ওনাকে এগুলো করলেন। একটা মণিপুর নিয়েও প্রশ্ন করতে দেখিনি তোমাকে, বা এই বাংলা নিয়ে করেছিলাম, ব্রিজভূষণ নিয়েও প্রশ্ন করো, বাংলাটা অনেক বেশি, এই কুস্তিগিররা কেন রাস্তায়, কৃষকরা কেন রাস্তায়, এটা নিয়েও কোনো প্রশ্ন করোনি। এটা ছিল আমাদের এডিটরদের তরফ থেকে, সেই প্রশ্নটা ছিল না। মণিপুর নিয়ে একটি প্রশ্নও ছিল না। আমি তোমার ইন্টারভিউটা দেখেছি। হ্যাঁ, মণিপুর নিয়ে হয়তো ছিল না ন্যাচারালি, কিন্তু কোনোভাবে কিন্তু বাংলা নিয়ে ছিল। আমি নিজে প্রশ্ন করেছি, আবার নিজে হয়তো সন্দেশখালি নিয়েছিল, সন্দেশখালী নিয়ে ন্যাচারালি। তো প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলে সন্দেশখালি নিয়ে প্রশ্ন করতে হবে, মণিপুর নিয়ে কি প্রশ্ন করা যায়? সন্দেশখালী নিয়ে প্রশ্ন করা হয়নি, যেটা প্রশ্নের ছিল যে বাংলা, তার মানে এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার মানে ন্যাচারালি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো প্রশ্ন হবেই। গোটা ভারতবর্ষে যে গদি মিডিয়া বলে শব্দটা ঘুরে বেড়াচ্ছে এখন, যেটা এখন প্রায় হাসি তামাশা পর্যায়ে চলে গেছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে, সেখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে তুমি গ্লানি,
বেদনা, আমার চৈতন্যে কতটা আলোড়ন হয়েছে, আলোড়ন, এই সব দিকে তুমি আমাকে প্রশ্ন করছো। তোমার করার অবশ্যই হক আছে, অধিকার আছে, এবং আমিও উত্তর দিতে তোমার কাছে দায়বদ্ধ। কিন্তু রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। টুনিকে যদি তুমি প্রশ্ন করো 26,000-এর চাকরি নিয়ে, রাজাকে একবার তুমি জিজ্ঞেস করবে না তোর কাপড় কোথায়? রাজাকে একবার জিজ্ঞেস করবে না তুমি যে মণিপুর নিয়ে আপনি যখন জ্বলছে, আপনি তখন আম খাওয়া নিয়ে ব্যস্ত, বা দেশে ঘুরতে কেমন লাগলো মানে তাই এই নিয়ে সেই ব্যস্ত? ঘুরে ফিরে মোটামুটি একটা তুলনামূলক জায়গা আসবে আশা আর কি। করছি তুমি আমার এই প্রশ্ন এবং উত্তরটা তুমি রাখবে, এডিট করে ফেলে দেবে না। পুরো প্রশ্ন রাখবো, পুরো উত্তর রাখবো, কারণ এটা দেখো সবসময় যে ইন্টারভিউ হয় এরকম তো নয়। না, এটা আমি আর তুমি তো এটা ইটস এ কনভারসেশন। আগের যে কটা ভোট, মানে সেই অর্থে তৃণমূল ক্ষমতায় থাকার যে কটা ভোট, তার থেকে এবারটা কি আলাদা? আলাদা মানে নিষ্ঠুর, ক্রুয়েল। মানে বিজেপি তার মানে ভারতবর্ষের যে মুকুট, তারখানে বিভিন্ন যে মণি লাগানো আছে, সেখানে আমার গুজরাট মণি হয়ে গেছে, উত্তরপ্রদেশ মণি হয়ে গেছে, এমনকি উড়িষ্যা মণি হয়ে গেছে। কিন্তু যেটা সব থেকেও দুর্মূল্য, কোহিনূর বা মরকতমণি, বাংলা বিজেপি এখনও গেরুয়া রঙে ছোপাতে পারেনি। ফলে ওই মুকুটে যতক্ষণ না ওদের ওই ওই বাংলা নামক মরকতমণিটা লাগছে, ততক্ষণ ওদের শান্তি ছিল না। নাকি এটা চাওয়াটা কি অন্যায়? না না, কিন্তু তার জন্য যে পন্থা নেওয়া হচ্ছে, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, আমি আর ওগুলো বলছি না যে সারা ভারতবর্ষ থেকে যিনি একই সঙ্গে বলছেন যে আমি দুর্নীতি দমন করব, না मैं খাউঙ্গা না मैं খানে দুঙ্গা, আর যারা খানেওয়ালা লোকদের সবাইকে পাশে এনে বসাচ্ছে ডিএমকে, শিবসেনা, তৃণমূল কংগ্রেস। মানে এই আসামে এই জানুয়ারি মাসেও এমন একজন কংগ্রেস নেতা বিজেপিতে গিয়ে জয়েন করেছেন, মানে মানুষ এখন বুঝতে পারছে না যে নরেন্দ্র মোদী যে বলেছেন কংগ্রেস মুক্ত ভারত, বা বিজেপি যে বলেছিল কংগ্রেস মুক্ত ভারত, নাকি কংগ্রেস যুক্ত ভারত। সমস্ত কংগ্রেসের নেতা যারা বিভিন্নভাবে, যাদের পেছনে সিবিআই বা ইডি লেগেছিল, এই জায়গাটাতে আমি একটুখানি জানবো, মানে এটা আমার নিজের ভীষণ প্রশ্ন আর কি, যে এই সিবিআই, ইডি, মানে যেগুলো ধরে নেওয়া হয়, আমি এই কথাটা শেষ করিনি। তুমি যেহেতু আমি বললে কোথায় আলাদা, আমি বলছি এটা নিষ্ঠুরতম ভোট। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, জেলে ভরো, দুর্নীতি দমন, এবং ফাইনালি এসআইআর, এবং বাংলা ভাষা শুনলে বিভিন্ন রাজ্যে তাড়া করা, বাঙালিকে রোহিঙ্গা বলা। এটার পেছনে একটা নিষ্ঠুরতা যেমন আছে, এক ধরনের অবমাননা আছে বাংলা বা বাঙালিকে তাচ্ছিল্য করার ব্যাপারে। সে কেননা তুমি জানো ওদের সারফেসে আছে যে বাঙালি লোক বহুত ডরপোক হিন্দু হ্যাঁ, দাঙ্গা করতে পারে না, মারামারি করতে পারে না, থেকে রবীন্দ্রনাথের কথা বলে। হ্যাঁ, এত কাব্য করার কি আছে? হাতে লাঠি তুলে নাও, মুসলমান দেখলে তাড়া করো, এই তো বিজেপির ন্যারেটিভ। সেটা বাংলা ঠিক যায় না। বাঙালির মধ্যে মুসলমানও তো পড়ে। আরে বাঙালি মুসলমানকে তো ওরা বলছে রোহিঙ্গা। তা আমাদের বক্তব্য হচ্ছে যে তুমি রোহিঙ্গা দেখাও আমায়। আমার যেটা প্রশ্ন, যে আমরা যে নিরাপত্তা, যে স্থায়িত্ব, যে উন্নয়ন, এগুলোর জন্য ভোট দিয়ে তোমাদের দায়িত্ব দিই আর কি। এবার যখন তোমরা দেখো, আমাদের ধরে নিচ্ছি বিএসএফ তার দায়িত্ব পালন করেনি। আমি একটা সময় ভোট করতে বর্ডার ধরে করেছিলাম, অনেক বছর আগের থেকে কভার করেছিলাম। সেটা করতে গিয়ে দেখেছিলাম প্রচুর ফাঁক ফোকর, মানে আমি নিজে মনে আছে পেরিয়ে চলে গেছিলাম ওপারে, কেউ কিচ্ছু বলেনি, আবার ঘুরে চলে। এটা আমেরিকার মতো একটা প্রথম বিশ্বের মানে দেশ নয় যে আমেরিকা, মেক্সিকোয় যেমন তুমি ওই রকম, নিশ্চয়ই তুমি হয়তো দেখেছো যে ওই রকম প্রায় মানে 10 ফুট লম্বা একটা বর্ডার, যেটা তার দিয়ে গোটা বর্ডার ঘিরে রেখেছে। ঠিক আমাদের মতো দেশে ওই সব জায়গায় সম্ভব নয়। এবার ঢুকে পড়ছে, আমি ধরে নিচ্ছি, তাও বিএসএফ এর দায়িত্ব এটা, শুধু তার জন্যই তো তাদের রাখা হয়েছে, তাদের দায়িত্ব হয়তো পালন করে। আমি তোমাকে বলছি শোনো, এমনি অনুপ্রবেশকারী যেটা বলছি, এটা ঘটে, আসে, বিএসএফ সেটা দেখা উচিত। কিন্তু রোহিঙ্গার যে তুমি বিষয়টা তুমি পলিটিক্যালি ভাবো, যে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের, তারা রোহিঙ্গাদের অনুপ্রবেশকারী বলেনি, তারা তাদের সেটেলার্স হিসেবে দেখেছে। ঠিক, তাদের থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, বাসস্থান দিয়েছে।
তা যেখানে সে নিশ্চিন্ত খাবার দাবার বাসস্থান পাচ্ছে, সেটা ছেড়ে যে ভারতবর্ষ তাদের অনুপ্রবেশকারী বলে, সেখানে তারা আসতে যাবে কেন? না, তার কারণ হচ্ছে যে বাংলাদেশ বলেছে, দিয়েছে, তাদের কি প্যাথেটিক অবস্থায় রেখেছিল এবং সেখানেও তারা আক্রমণের শিকার হচ্ছিল, ন্যাচারালি চলে এসেছিল। আসামে দেখো, আসামে যে ডিটেনশন ক্যাম্পগুলো হয়েছিল, কি মণিপুরের যে ক্যাম্পগুলো, একবার ভাবতে পারছো মণিপুরের ক্যাম্পগুলো দেখেছো? একদম এই ক্যাম্পগুলোর মণিপুরের লোকরা সব পালিয়ে বর্মা ঢুকে যাচ্ছে। মানে এই জায়গার থেকে না, মণিপুরে বার্মায় যাচ্ছে না যেরকম ঘটনা, চারপাশে ছিটকে যাওয়ার চেষ্টা করছে, এটাও তো ঘটনা। এটা তো আজকের বলে না, ও উদ্বাস্তু কলোনিগুলো যতগুলো ছিল বা এই ক্যাম্প যেগুলো ছিল সেই ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে প্রত্যেকটার ক্ষেত্রে ওরকমই হয়েছে। আমি সেটাতে যাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে এটা যে তারা বিএসএফের গাফিলতির জন্য ঢুকে পড়লো, কিন্তু তারপর যখন তাদের সমস্ত পরিচয়পত্রগুলো তৈরি হয়ে গেল, তাকে তো কোনো না কোনো প্রশাসনিক সাহায্যের মাধ্যমে সেটা করতে হবে। আরকাঠিও থাকে, এজেন্ট আরকাঠিও থাকে, এজেন্ট। সুনীল গঙ্গোপাধ্যায় জ্যোৎস্না কুমারী উপন্যাসের কথা মনে করে দেখো। ঠিক, হ্যাঁ, জ্যোৎস্না কুমারী কবে লেখা, মানে এটা আজকের দিনের ঘটনা নয়। ঠিক, মানে এই যে এটা নিয়ে আমার খুব পরিষ্কার বক্তব্য আছে। যা খারাপ হয়েছিল, মানুষ পরিবর্তন চায় সেখান থেকে বেটারমেন্ট হওয়ার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে ওই সময়টা খারাপ হয়েছিল, এই সময়টা কেন খারাপ হবে না, এই যুক্তিটা খাটে না। এখানে তো বেটার হওয়ারই কথা। 34 বছরের বাম শাসন অত্যন্ত খারাপ করেছিল, বাংলাকে ভঙ্গুর একদম ভেতর থেকে খোকলা করে দিয়েছিল। সেই জন্যই তো মানুষ ধরে নিচ্ছে যে তৃণমূলকে এনেছে। এবার ওই রকম যে কাল্পনিক স্বর্গরাজ্য, যে ওই মানে লোকাল বিডিও স্তরে বসে কে একটা পরিচয়পত্র বার করে দিচ্ছে বা কোনো একটা অফিসে বসে, সেটা অনেক সময় হয়, আবার সেটাকে প্রিভেন্টও করা যায়। প্রিভেনশন আমাদের সময় হয়েছে। আবার তুমি যে বর্ডার সিল করার প্রশ্ন তুমি নিজেই মেনে নিচ্ছ যে ওটা কেন্দ্রীয় সরকারের পক্ষে সবসময় করা হয়নি এবং সেই নজরদারিও তারা চালায় না। বিএসএফ কি টাকা নিয়ে ঢোকায় না? সাধারণ মানুষের বিএসএফ কি টাকা নিয়ে ঢোকায় না? ঠিক, হয়তো দেখা যাবে যে সেরকম ঘটনাও বেশ কিছু পাওয়া যাবে তো। আমি বলতে চাইছি যে আমাদের সাধারণ মানুষের অবস্থাটা ভাবো তো। আমাদের কাছে তো তোমরা দুজনেই রক্ষাকর্তা, ওই বিএসএফ রক্ষাকর্তা, এখানে প্রশাসনও রক্ষাকর্তা, কেউ তাদের কাজ করছে না। তার জন্য তো তুমি আছো, তুমি তো নিশ্চয়ই কারোর গোদে বসে থাকা গদি নও। তুমি তো ওই বিএসএফটাও যেমন তুলে ধরবে, আমাদের এখান থেকে প্রশাসনের যদি কোনো ওই রকম কোনো আরকাঠি এজেন্ট ধরে তাকে যদি একটা ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেয়, তুমি সেটাও ধরবে নিশ্চয়ই। সেই জন্যই তো জানি যেগুলো ঘটছে। এটাই অসহায়তার জায়গা যে আমরা তুলে ধরতে পারি, কিন্তু আলটিমেটলি সেটাকে প্রতিরোধ বা বন্ধ করার জায়গাটা সেটা পুলিশ প্রশাসন এই সবার কাজ। নিশ্চয়ই। এবার তুমি সেই জায়গাটা যেটা বললে, এটা আমার দ্বিতীয় প্রশ্ন, মানে এটা আমার অনেক দিন থেকে এটা ভীষণ শঙ্কার জায়গা। মোটামুটি তৃণমূল বা বিরোধীরা, সে কংগ্রেস হোক বা বামেরা হোক, তাদের বক্তব্য অনুযায়ী আমরা বিশ্বাস করে নিয়েছি যে কেন্দ্রের সরকারে যে থাকে, এই সিবিআই, ইডি বা ইনকাম ট্যাক্স, এরা সবাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল এবং মূলত অস্ত্র বিরোধীদের দমন করার জন্য, দমন এবং মেলাইন করার জন্য। ঠিক একইভাবে এখানে পুলিশ, সিআইডি, এরা হচ্ছে রাজ্য সরকারের হাতের অস্ত্র বিরোধীদের দমন করার জন্য এবং বিরুদ্ধ মতাবলম্বী, সেটা সাধারণ মানুষ হতে পারে। কারোর মনে হলো একটা কার্টুন এঁকে দিলাম অম্বিকেশ মহাপাত্রের মতো, তাকেও সেটা একসময় হয়েছে। এখন তো মানে এই মুহূর্তে ধরো আমাদের নামে প্রচুর মিম ঘুরে, প্রচুর ট্রোলিং হয়, প্রচুর খারাপ কথা হয়। তোমার বলো যে কটা আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং যদি ইউটিউব প্রপার আইন করে, ফেসবুক প্রপার আইন করে, যেটা আমেরিকায় করেছে রিসেন্টলি, এই আইন যদি আমাদের দেশে লাগু হয়, তাহলে তো অর্ধেক এই ধরনের ট্রোলিং বা এই যে মিম করা অর্ধেক জিনিস বন্ধ হয়ে যাবে। মানে তোমাদের সহনশীলতাটা বেড়েছে আর কি, বা গা সওয়া হয়ে গেছে, এত বেশি হয়েছে। হ্যাঁ, মানে দেখো, মানে মানে এই ভার্চুয়াল ওয়ার্ল্ড, এটা যে কোন পর্যায়ে যেতে পারে, এটা যে একটা পাবলিক কলতলা হতে পারে, এটা গোড়ায় কি তোমার আন্দাজ ছিল? আমাদের এখানকার সরকারি শিক্ষা ব্যবস্থা, যেহেতু তুমি এত একদম নিজের হাতে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করলে কদিন, সরকারি শিক্ষা ব্যবস্থাটা এখানকার মূল শিক্ষা ব্যবস্থা হয়ে, মানে যথার্থ অর্থে হয়ে ওঠা সম্ভব? মানে আমাদের এখানে এই যে মানুষ সরকারি শিক্ষা ব্যবস্থা বিমুখ হয়ে দেখা যাচ্ছে বহু ক্ষেত্রেই। কিছুদিন আগে দিল্লিতে প্রেস কনফারেন্স করে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির ভূতপূর্ব মুখ্যমন্ত্রী আপ দলের, তার প্রাক্তন শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়াকে পাশে বসিয়ে বলেছেন যে আমরা স্কুলগুলো আমরা সমস্ত পাল্টে দিচ্ছিলাম এবং সেটা ইউনোতে চলে গেছিলো। ইনফ্যাক্ট আমি তোমাকে মানে ব্যক্তিগতভাবে বা সবার সামনেই বলছি যে সেই মডেলটা আমরা আনিয়েও ছিলাম। মানে শিশুদের সঙ্গে কথা বলে অফিস থেকে যে আপনারা কী করেছেন একটু আমাদের পাঠান, সেই মডেলটা আমরা ইনফ্যাক্ট
আমরা এই 430টা স্কুলে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা লাগুও করেছি। তা ওনাকে পাশে বসিয়ে বলেছেন যে বিজেপির মূল কথা হচ্ছে যদি কাজ করতে যাও জেলে ভরে দেবো, যদি সৎ হও জেলে ভরে দেবো, বেশি কাজ দেখিও না। বলছেন যে আমরা যখন প্রথমে দিল্লি দখল করলাম এবং তারপর যখন আমরা পাঞ্জাব দখল করলাম, যেদিন গুজরাটে আমরা ঠিক করলাম গুজরাটে যাব এবং আহমেদাবাদ শহরে র্যালি করলাম, হ্যাঁ, এবং গোটা আহমেদাবাদ শহর নেমে এসছে, তার মানে বাঘের গোয়ায় হাত ঢুকিয়ে দিয়েছে। যেই বাঘের গোয়ায় হাত ঢুকিয়েছে, বাঘ তো নড়ে চড়ে বসেছে, বাঘ ল্যাজ ঝাপটাচ্ছে। তার পরের দিন সত্যেন্দ্র জৈন ইডির নোটিশ, আর ওই ওদের যে কনসালটেন্ট তাকে ইডির নোটিশ, পরপর অ্যারেস্ট শুরু হয়ে গেল। ঠিক, কিন্তু তোমরা তো এত কিছু করনি, বাঘের গোয়ায় যাওনি। তোমরা একবার গোয়া গেছিলে, একবার একটু উত্তর পূর্বে গেছিলে, বাঘিনীর গোয়ায় এসছে। ধরো শিক্ষামন্ত্রী হিসেবে এই 5 বছরটা যদি ধরে নিই আর কি, তুমি নিজেকে কোন কোন জায়গায় সফল বলে মনে করো? কোথাও না সফল। আমি নিজে সময় আমি আলাদা করে আমার দপ্তরকে আমি সফল বলবো কেন? সফল হলে গোটা ক্যাবিনেটটাই সফল, মন্ত্রিসভাটা সফল, আমার মুখ্যমন্ত্রী সফল। আর ব্যর্থ হলে আমরা ব্যর্থ। এবার সেটাই তো বিচার হবে মানুষের হাতে। না, এই যে ধরো বহু স্কুল, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, এইগুলো কোথাও গিয়ে না, আমি বলছি এটা কিন্তু ঘুরে ফিরে এটাই প্রশ্ন। ধরো আমরা সরকারি স্কুলে পড়াশোনা করেছি, বা স্পন্সর্ড স্কুলে, এইডেড স্কুলে, স্পন্সর স্কুলে, হ্যাঁ। এবার বহু জায়গাতে আমরা সেই সময় শুনতাম, তোমারও খেয়াল আছে, যে সব থেকে ভালো স্কুল যদি বলা হয় সেইগুলো হচ্ছে সরকারি স্কুলগুলো, মানে সেটা কৃষ্ণনগর কলেজ স্কুল হতে পারে, হাওড়া সদর স্কুল হতে পারে, বা আমাদের এখানে তখন আমাদের কম্পিটিটার ছিল বিডিটিডি, বিডিআইডি। তো এই যে একটা বিডিআইডি এডেড স্কুল, এডেড স্কুল ছিল। তো এই যে এইরকম পরিস্থিতিটা, যে শুধু সরকারি হলে তো দারুণ ভালো, হিন্দু হেয়ার ওইগুলো, প্লাস তার সঙ্গে এডেড স্কুলের একটা মান ছিল, এডেড স্কুলেরও খুব মান ছিল, মানে পুরো জায়গাটা বাংলা মাধ্যমটার একটা জায়গা ছিল। আজকের দিনে ম্যাক্সিমাম মোটামুটি ইংরেজি শিক্ষার দরকার আছে। বামফ্রন্ট ছোটোবেলার থেকে ইংরেজি তুলে দিয়ে কতটা ক্ষতি করেছে সে তো আছেই, কিন্তু সেগুলোকে বদল করা যায়নি এই এতগুলো বছর। বদল করা সম্ভব, তোমাকে এইটুকু বলতে পারি। ইনফ্যাক্ট সেই প্রক্রিয়াটা আমরা শুরু করেছি, সেটা কতদূর পারবো আমি এখনও জানি না, ঠিক আছে, বা আমি বলতে পারবো না তোমাকে এখানে দাঁড়িয়ে। কিন্তু যে পরিমাণ টিচার রিক্রুটমেন্ট এবার হচ্ছে, এবং যে পরিমাণ আমার ধারণা যোগ্যতা এবং মেধার ভিত্তিতে হচ্ছে এবং স্বচ্ছতার সঙ্গে হচ্ছে, একটা বড় ব্যাচ টিচার এবং যারা আছেও, আমি খালি এই 26,000 ছেড়ে দিচ্ছি, নতুন ছেলেমেয়েরাও তো 26,000কে তোমরা কীভাবে এদের নেওয়ারও কথা ভাবছো আর কি? নেওয়া মানে তো যেভাবে সুপ্রিম কোর্ট গাইডলাইন দিচ্ছেন সেভাবেই পরীক্ষা তো হয়ে গেছে, ইন্টারভিউ কাউন্সিলিং চলছে, এবার লিস্ট বেরিয়ে যাবে। হ্যাঁ, তো এরা তো থাকবেই। আরও আমার ধারণা যে তুমি মানে তোমার সময় স্কুলে পড়তো, ভালো টিচার এখন তোমার ব্যাচ, তুমি জানো আমি কাদের কথা বলছি। তো এরকম বহু মানে আমাদের টিচাররাই ভালো ছিল, আর আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা বা তোমার জেনারেশনের ছেলেমেয়েরা ভালো পড়াচ্ছে না। আগে কি সুন্দর দিন কাটাইতাম, কেউ বা মিনিস্টার, কেউ বা মেম্বার, আগে কি সবের নাম জানিতাম। এটা নয় মোটেও। এখনও অনেক ভালো ভালো ব্রাইট ছেলে মেয়ে আছে যারা সত্যিকারের মানে স্কুলে পড়াবে, কলেজে পড়াবে। এই মানে প্রক্রিয়াটাকে কতটা কলুষমুক্ত করা যায় কঠিন, কতটা স্বচ্ছতার সঙ্গে করা যায় কঠিন। সত্যিকারের একাডেমিক ব্রাইট ঝকঝকে ছেলেমেয়ে, তার রাজনৈতিক ওরিয়েন্টেশন যাই থাক, তারা পশ্চিমবঙ্গে পড়াবে। এটা আরও অনেকের মতো আমি তোমাকে এইটুকু বলতে পারি, বিরোধীরা এই নিয়ে ঠাট্টা করবে, তামাশা করবে, আমি তোমাকে বলতে পারি মানে মানুষের সামনে যে এটা আমিও দেখতে চাই এবং আমার মুখ্যমন্ত্রীও দেখতে চান, এইটুকু তোমায় বলতে পারি। প্রান্তিক অঞ্চলগুলোতে যে জায়গাগুলোতে হয়তো স্কুল নেই, অথবা যেগুলো আছে টিচারেরা হয়ে বন্ধ হয়ে গেছে, 3-4টে যে এলাকা স্কুলকে জুড়ে হয়তো এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আমি সেই সমস্ত জায়গার ক্ষেত্রে আমি খবর নিয়ে দেখেছিলাম, যেটা বড় সমস্যা তাদের পক্ষে ওই যে জায়গাটা নিয়ে গিয়ে ফেলা হয়েছে হয়তো 8 মাইল হেঁটে যেতে হচ্ছে, এরকম হয়েছে। অনেক স্কুলে সাবমার্জিং হয়েছে, টিচারদের পজিশনিং হয়েছে। এবার কী মুশকিল, ধরো তোমাকে আমি অমুকপুর থেকে তমুকপুরে একজন টিচার, ইতিহাসের টিচার নেই, অমুক জায়গা থেকে নিয়ে আসবো। দেখা যাচ্ছে যে পোস্টটা হয়তো ফাঁকা আছে ইতিহাসে, সেই সিটটা হয়তো সংরক্ষিত, আর ওখানে যে 3জন ইতিহাস টিচার বেশি আছেন তিনি হয়তো জেনারেল কাস্টের। এখানে যে সিটটা ফাঁকা আছে সেটা হয়তো মেয়েদের জন্য পোস্ট, আর ওই স্কুলের যে টিচার অতিরিক্ত আছেন তিনি হচ্ছেন পুরুষ। তাহলে ওই পোস্টটায় আমাকে ওই মানে জেন্ডার, কাস্ট
সব মেনেই তো করতে হবে, নিয়মের বাইরে আমি যেতে পারবো না। এই অনেক প্রতিবন্ধকতা নিয়ে কাজ করতে হয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকা দেখলাম এবং তারপরে বিজেপির প্রার্থী তালিকাও দেখলাম। আমি এই দুটোর কথাই বলছি, কারণ সেই অর্থে একটা মেন দুটো পার্টি, এই দুটোকেই ধরতে হবে এই মুহূর্তে। গতবার অবধি একটা ট্রেন্ড ছিল, ইভেন লোকসভা ইলেকশন অবধিও, যে একটু সংস্কৃতি মনস্ক গায়ক, নায়ক, নায়িকা এদের প্রতি যে এমন দেখে মনে হচ্ছিল রাজনীতিকদের গ্ল্যামারটা একটু কম পড়েছে, আকর্ষণীয় ক্ষমতাটা একটু কম পড়েছে, ওই জন্য একটু এদের গ্ল্যামারটার ধার নেওয়া আর কি। এবার দেখলাম সবাই হঠাৎ করে রিয়েলাইজ করেছেন যে না, ওদের খুব একটা দিয়ে হবে না ব্যাপারটা। তার থেকে যারা মোটামুটি রাজনীতিতে পরিপক্ক, তার মধ্যে ওরকম সংস্কৃতির জগতের লোকও আছেন যারা কিন্তু তার বেশ কয়েক বছর কাটিয়ে ফেলেছেন। ধরো তুমি সংস্কৃতি জগতের লোক, তোমাকে এখন তো রাজনীতিকের বাইরে কেউ কিছু ভাবে না, তো এরকমদের ওপরেই ভরসা রাখা হয়েছে। বা তোমারটা হয়তো বলাটা ভুল, আমি বলছি আরও কয়েকজনের কথা যাদের বেশ কয়েক বছর কেটে গেছে, তো সেকেন্ড টাইম পেয়েছে। কিন্তু ইন জেনারেল হঠাৎ করে যে মনে হয়েছিল যে একমাত্র সমাজের ভালো বা এরকম পদগুলোতে আসার ক্ষমতা, দক্ষতা ওই যারা বিভিন্ন রকম আলোকিত তারকারা, তারাই একমাত্র পারেন আর কি, সেই জায়গাটার থেকে কি গোটা ব্যাপারটা এবার একটু সরে এসছে? দেখো, এখানে তোমাকে আমি ব্যাপারটা এটা দুটো ধাপে উত্তর দেবো। এক নম্বর কথা হচ্ছে যে এখানে আমার মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে, নেত্রীর। সেটা হচ্ছে যে তুমি কোনটা হাইলাইট করছো, যিনি টেলিভিশন থেকে এসছেন বা অন্য গায়ক পরিচয় আছে বা সিনেমা থেকে এসছেন বা থিয়েটার থেকে এসছেন। তুমি যদি গতবারের বিধানসভা 21 সালের টিকিট দেখো, তাহলে অন্তত 12 জন ডাক্তার টিকিট পেয়েছিলেন, 12 জন অন্তত। হ্যাঁ, তাদের থেকে বেশ দু একজন ডাক্তার এবার টিকিট পাননি, আবার বেশ কিছু চিকিৎসক টিকিট পেয়েছেন। হ্যাঁ, কিছু চিকিৎসক পেয়েছেন, কিছু চিকিৎসক ড্রপড হয়েছেন। কিন্তু চিকিৎসক যেহেতু, এই শব্দটি যেহেতু টেলিভিশন অভিনেতা বা অভিনেত্রী বা গায়ক বা গায়িকা, তাদের মতো অতটা সমাজের চোখে হাইলাইটেড নন। ঠিক, তাদের ঢোকা বেরোনোটা, প্রবেশ প্রস্থানটা নজরে পড়ছে না, ওই জন্য এটা বিবেচনা না। আমি বলছি আমার নেতৃত্ব কি ছিল যে যারা রাজনীতি করেন তাদের যেমন রাজনীতি করার অধিকার আছে, রাজনীতির বাইরে যদি কেউ থাকেন, ধরা যাক যে সাংবাদিক বা চিকিৎসক বা বাস্তুকার বা অন্য পেশায় যারা আছেন, হ্যাঁ, তারাও রাজনীতিতে আসতে পারেন। আবার তেমনি যারা অভিনয় করেন বা গান তারাও রাজনীতিতে আসতে পারেন। কিন্তু তোমার শেষ অবধি পরিচয়, তুমি রাজনীতিটা কেমন করছো কি করছো না, তোমার পারফরমেন্স কি। তাহলে তারা এবার সেক্ষেত্রে আপনাদের নজরে বা সব পার্টির নজরেই এবার এরা ব্যর্থ। এবার তোমার মনে হতে পারে যে কোনো ক্ষেত্রে যে যিনি 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 টিকিট পেলেন না তিনি ব্যর্থ, সেটা পার্টি ডিসাইড করবে, সেটা পার্টির একটা প্যারামিটার। আমি জিনিতে যাইনি, আমি যারা মানে আমি যারা পেলেন সম্প্রদায়টাকে পুরোটাই ধরেছি যে ওই গ্ল্যামারটা, শুধু গ্ল্যামারটাকে ইউজ করতে গেলে বোধহয় হবে না। কোশ্চেন দিয়ে খালি হবে না, হবে। ডাক্তারের ক্ষেত্রে যেমন তিনি কত বড় ডাক্তার, তিনি হয়তো এমন হতে পারে সকাল 10টায়, সকাল 9টায় আইসিইউতে ঢুকেছেন এবং রাত্রি 9টায় বেরিয়েছেন। ঠিক, তার মাঝখানে 8টা হয়তো দুর্ধর্ষ সার্জারি করেছেন, কিন্তু তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক নেই। ঠিক, ঠিকই তো। একই কথা, তুমি এলাকাকে সার্ভ, ফারাকটা হচ্ছে একটাই, তোমার এলাকাকে তুমি কতটা সার্ভ করেছো। এইটা হচ্ছে তোমার, তুমি মন্ত্রী তো পরে, আগে তো তুমি মানে বিধায়ক, তাহলে বিধায়ক হিসেবে তোমার এলাকাকে কতটা সার্ভ করেছো, তুমি তোমার এমএলএ ল্যাট খরচা করেছো কিনা, সমস্ত অনুষ্ঠানে গেছো কিনা, এলাকায় নিয়মিত বসেছো কিনা। মানে মোদ্দা কথা হচ্ছে যারা ওই ধোঁয়া দেখলে শিল্প দেখে ফেলেন আর কি, ওই বিষয়টা তোমাদেরও খানিকটা মনে হয়েছে যে না, এবার না, যে সত্যিকারের শিল্পটা যারা রচনার এই রচনা ব্যানার্জির যে কথাটা তুমি তাকে ওকে ব্যঙ্গ করলাম, হ্যাঁ, ব্যঙ্গ করলাম না, এই আমি বলছি এইরকম ভুল যারা ছোটবেলা থেকে খালি রাজনীতি করে এসছেন এবং হালে জনপ্রতিনিধি হয়েছেন, কেউ কি করেন না? করেন তো, করেন। রচনা ব্যানার্জিকে কেন দুটো জিনিস একসঙ্গে বেরোচ্ছে, এক নম্বর হচ্ছে সিনেমা করে, ফলে এইসব আজে বাজে তো বলবেই, আর একই জিনিস তো রাজনীতিবিদও ভুল বলছে বা ডাক্তারও ভুল বলছে, তখন তো আন্ডারলাইন করছো না। আর দুই, রচনা মহিলা, হ্যাঁ, মহিলা মানে একটু বাজে বকবে, একটা মিসোজিনিস্টিক অ্যাপ্রোচ বেরোচ্ছে। রচনার যে ভুলটাই যে তুমি যেটা তুমি না, এটা তুমি করছো না, এটা বহু জায়গাতেই আমি করতে দেখেছি। আমি অবাক হয়ে ভেবেছি হ্যাঁ তো ভুল বলেছি। আমি একটু অন্যভাবে দেখতে চাই বা বলতে চাই, এটা গোটা ব্যাপারটার মধ্যে একটা জিনিসই বেরিয়েছে, সেটা হচ্ছে খুব চটজলদি তাকে মেন স্ট্রিমে ঢুকতে হবে যে কোনো ক্ষেত্রে। আজকে তুমি জানো যে কেউ যদি আজকে অভিনয় করতে যান, তাদের ওখানটায় গিয়ে
আগে তো তার গ্রামার ঠামার পুরোগুলো জানতে হবে। হট করে গেলাম, সবাই জন্মগতভাবে গিরিশ ঘোষ আর তার জন্য তো তাকে সুযোগ দিতে হবে, সময় নিতে হবে তো। এবার সুযোগ দিতে হবে তো। এক্স্যাক্টলি, তাহলে সেই সুযোগটা নেওয়ার জন্য তাকে নাই দাও তুমি। আমি যদি তাকে তো সময় নিতে হবে। আমি একটা অভিনয় করতে পারি কিনা তার জন্য তো আমাকে মিনিমাম আমার সুযোগ দিতে হবে। আমি 4টে টেক দিলাম, 5th টেকটা ডিরেক্টর বললেন রাখা হোক। রাজনীতির ক্ষেত্রে কি একদম প্রথম থেকে সে একদম দারুণ দারুণ কথা বলতে শুরু করে দেবে? একদম দরকার নেই। সাংবাদিকতা কি হয়? কিন্তু অন্যরকম কথা বলে নিজে ঝানু রাজনীতিক, এবং তিনি গোটা ব্যাপারটা বুঝে গেছেন। আরে ঝানু রাজনীতিক সে তো হয়েছে 25-30 বছর ধরে কাজ করতে করতে। 25 বছর আগে তো আর, বা 30 বছর আগে তো আর টেলিভিশন চ্যানেল ছিল না যে টাক করে ধরে নেবে। ঠিক, হ্যাঁ, আজকে যাকে ঝানু রাজনীতিক মনে হচ্ছে সে 25 বছরে কি গুফ আপ করেছে, ঠিক সে কে জানে। হ্যাঁ, কিন্তু এক্সপেক্টেডের যে জায়গাটা, হয়তো এরকম কিছু কিছু কথা নিয়েই তো আলোচনাটা হয়, সব কথা নিয়ে আলোচনা হয়। ইনভেস্টিগেটিং আ গার্ল চাইল্ড, লোকসভায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী বললেন ঝানু রাজনীতিক, সেটা নিয়ে মিমের বন্যা বয়ে গেল। এত বড় ঝানু রাজনীতিক যদি ভুল বলতে পারেন, বেচারি আমাদের যারা সিনেমা থেকে যারা এসছেন তারা কি দোষ করলো? এসআইআরটা কি সত্যিই চাপে রাখছে? এসআইআর নিশ্চয়ই, কারণ এটা এমন একটা প্লয় যেটা বিহারের পর সাংবাদিক সম্মেলন করে হয়তো অন্য লোকরা দেখিয়েছেন, মহারাষ্ট্রের পর অন্য লোকেরা দেখিয়েছেন, অন্য দলের কংগ্রেসের লোকেরা হয়তো দেখিয়েছেন। আমরা তো সেটা আগে থেকে, যাকে বলে আমরা সিঁদুরে মেঘ দেখে ডরেছি। সিঁদুরে মেঘ দেখে ডরে আমরা কি করে ভয় পেয়ে কি করে প্রতিবিধান করা যায়, আমরা তো চাপে ছিলাম, চাপে আছি। কারণ কোটি কোটি লোকের নাম বাদ দিয়ে দিচ্ছে, 200 লোক মারা গেছে, এবং এসআইআরের সেই চাপ গোটা মানে বঙ্গবাসীর উপরই পড়েছে। সেখানে কতটা মানুষকে আমরা রিলিফ দিতে পারলাম, ফাইটটা তো সেইটা ছিল। ভাই বিজেপি এসছে তোমার ভোটাধিকার কেড়ে নিতে, আমি তোমার ভোটাধিকার সুরক্ষিত রাখতে চাই, আমি মানে তৃণমূল কংগ্রেস। লড়াইটা তো এই ন্যারেটিভে চলে গেল, এই জায়গায় চলে এলো। সেটা এখন কতটা আমাদের চাপ তৈরি করলো না কতটা আমাদের ব্রিদিং স্পেস দিল, সেটা তো ভোটের রেজাল্ট বলবে। তোমরা কি মনে করছো যে ভোটটা ঠিক সময় হবে? ভোটটা ঠিক সময় হবে তো হওয়ার উচিত। আমাদের তো মে মাসে টার্ম ফুরিয়ে যাচ্ছে, তাহলে ঠিক সময় হবে না কেন? মানে যদি বিজেপি প্রেসিডেন্সিয়াল রুল করতে চায়, বিজেপির মাথায় যদি অন্য কোনো বদ পরিকল্পনা থাকে, সেটা অন্তত আমার থেকে তুমি আগে জানবে, কারণ তুমি গণমাধ্যম। কিন্তু এই গোটা ব্যাপারটা নিয়ে যেরকম জটিলতা তৈরি হচ্ছে, সব কিছুই তো আদালতে যাচ্ছে, সেটার পরিপ্রেক্ষিতেই বলছিলাম যে সত্যি সত্যি কোনো নাগরিকের অধিকারকে আদালত কি, দেখো আদালত কি রায় দেবে তুমিও জানো না আমিও জানি না, সেটাকে আশঙ্কার মধ্যে আছে। আমি ন্যাচারালি, তুমি আর আমি কি করে জানবো? আমি এটা নিয়ে ভাবছি না। আমি ভাবছি যে ইলেকশন কমিশন, এটা আমার ভাবার কাজও নয়, এটা আমার পার্টি নেতৃত্ব ভাবছে আদালতে যাবে কিনা, কি করবে কিনা। পার্টি নেতৃত্ব যদি ঠিক করে তারা আদালতে যাবেন, তারা যাবেন। আমার কাজ তো এখানে এই মুহূর্তে যে দমদমে আমার কর্মী সভা কবে করবো, আমার প্রচার আমি কবে করবো, নির্বাচন হবে কি হবে না, এইটা নিয়ে আমি খুব ভাবছি না। কারণ ঘোষণা হয়ে গেছে, নোটিফিকেশন হবে, প্রচারে নেমে পড়তে হবে, নমিনেশন জমা দিতে হবে, এই তো। এই 5 বছরের বা এই আজকে অবধি এই যতটা তোমার মন্ত্রী জীবন আর কি, 2-3 ক্ষেপে আর কি, শিক্ষাটা কি? মানে আমার শিক্ষা কি? তোমার শিক্ষা একদম তোর রিয়েলাইজেশন, সেটা হচ্ছে উপলব্ধি। যদি এক কথায় বলতে হয়, সেটা হচ্ছে যে পিছে পড়ে থাকো, যেটা বয়কট বলেছিলেন, জিওফ্রে বয়কট। আজ হোক বা কাল হোক, বাউন্সার আসবে, গুগলি আসবে, বিমার আসবে, মনে হবে পিচ এবড়ো খেবড়ো, যে কোনো সময় চায়নাম্যান আসতে পারে। হ্যাঁ, গুগলি তো চলছেই। এগুলোর মধ্যে যেভাবে হোক দাঁত কামড়ে পিছিয়ে পড়ে থাকো, আগামীকাল রান করো, আজকে বলটা ঠুকে খেলো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ অমৃতাংশু, তোমার সঙ্গে কথা বলাটা সবসময় এক্সাইটিং, চিন্তা উদ্রেককারী এবং সতর্ক, পিছিয়ে পড়ে থাকার মতোই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।